আসসালামু আলাইকুম। আরিফ ইজি এডুকেশন ক্যাডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস বাস্তব সংখ্যা সম্পর্কে জানার চেষ্টা করব। আজকে আমরা আমাদের এই লেকচারে দেখব বাস্তব সংখ্যা সংক্রান্ত যে সংজ্ঞাগুলো আছে এগুলা, এবং আমরা সাথে সাথে উদাহরণের সাহায্যে সংখ্যাগুলা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব বা সংজ্ঞাগুলা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আর যারা যে আমার ভিউয়ার্স এবং যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, অবশ্যই প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ডদের ইনভাইট করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। আর যারা নতুন ভিউয়ার্স আছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। কারণ আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা শেয়ার আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তাহলে আজকের টপিকস আমাদের বাস্তব সংখ্যা। অ্যাট ফার্স্ট আমরা জানার চেষ্টা করি যে বাস্তব সংখ্যা কি, হোয়াট ইজ রিয়েল নাম্বার, তাই না? তাহলে বাস্তব সংখ্যা কোনো সংখ্যার উপর বর্গ করলে যদি ধনাত্মক সংখ্যা পাওয়া যায় তাহলে তাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। কি বললাম? কোনো সংখ্যার উপর বর্গ করলে যদি ধনাত্মক সংখ্যা পাই তাহলে আমরা বলবো বাস্তব সংখ্যা। তাহলে এখন দেখো যে এখানে -2 দেয়া আছে, -1 দেয়া আছে, 1 দেয়া আছে। তো তুমি যদি -2 এর উপর স্কোয়ার করো তাহলে কত পাবা? 4 পাবা। তার মানে এই 4 কি ধনাত্মক সংখ্যা। আবার -1 আছে, -1 এর উপর যদি বর্গ করো কত পাবা? 1 পাবা। সো এই 1 ধনাত্মক সংখ্যা। 1 এর উপর যদি বর্গ করো কত পাবা? 1 পাবা। সো এই 1 ধনাত্মক সংখ্যা। তার মানে -2 -1, 1কে যদি আমি বর্গ করি একাধারে আমি ধনাত্মক সংখ্যাগুলো পাবো। আর সেজন্য এখানে -2 -1, 1 কি বাস্তব সংখ্যা। ওকে। এখন তোমার কথা আসতে পারে যে স্যার বা ভাইয়া, যদি কোনো সংখ্যার উপর আমরা বর্গ করি, বর্গ করার পর যদি আমরা ঋণাত্মক সংখ্যা পাই তাহলে এটা কোন সংখ্যা হবে? তাহলে দেখো, এটার পয়েন্ট আমরা নিচে লিখে রাখছি যে অবাস্তব সংখ্যা কি, কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাহলে তাকে আমরা অবাস্তব সংখ্যা বলবো। আই রিপিট ইট, কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাহলে তাকে অবাস্তব সংখ্যা বলে। ক্লিয়ার? তাহলে এখন দেখো যে অবাস্তব সংখ্যাটা আসলে কি। এখানে কয়েকটা উদাহরণ দেয়া আছে। বলছে যে তুমি যদি বর্গমূল -2 এর উপর বর্গ করো তাহলে কত পাবা? -2 পাবা। এবং -1 এর উপর যদি বর্গমূল করো তাহলে কত, -1 বর্গমূলকে যদি তুমি বর্গ করো তাহলে কত পাবা? -1 পাবা। তাহলে দেখো, এই যে সংখ্যাগুলো আছে, এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যাকে বর্গ করলে তুমি ঋণাত্মক সংখ্যা পাইছো না? তো যখনই তুমি ঋণাত্মক সংখ্যা পাবা তুমি ধরে নিবা এগুলো তোমার অবাস্তব সংখ্যা। মূলত এখান থেকে আসলে ওইভাবে সৃজনশীল বা সিকিউ কোশ্চেন করে না, তবে নৈবিত্তিক আসতে পারে। তোমাকে বলতে পারে যে নিচের কোনটা অবাস্তব সংখ্যা অথবা নিচের কোনটা বাস্তব সংখ্যা। তখন কিন্তু তোমাকে এই আহ, বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা সম্পর্কে তুমি যদি ক্লিয়ার না থাকো বা তোমার যদি ক্লিয়ার ধারণা না থাকে তখন কিন্তু তুমি এমসিকিউ কোশ্চেন সলভ করতে পারবা না। তার মানে তোমাকে এখান থেকে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। ওকে। তারপর দেখো কি বলছে, যে তারপর বলছে জটিল সংখ্যা কি। তাহলে আমি এখানে কি লিখছি? বাস্তব যোগ অবাস্তব সংখ্যা। তার মানে বাস্তব যোগ অবাস্তব সংখ্যার সমন্বয়ে যে সংখ্যাগুলো হবে সেটাকেই আমরা বলবো জটিল সংখ্যা। তাহলে এখন দেখো, জটিল সংখ্যাকে a+ib, এখানে এ কি বলতো? এ বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এবং আইবি অবাস্তব সংখ্যা। ওকে। তাহলে আকারে প্রকাশ করা, যেমন 2+3i, 5 - 4i, এগুলো তোমার জটিল সংখ্যা। তাহলে এখানে 2 কি বাস্তব সংখ্যা, 3i অবাস্তব, 5 বাস্তব, সেমভাবে 4i -4i অবাস্তব। তাহলে বাস্তব এবং অবাস্তব সংখ্যার সমন্বয়ে যে সংখ্যাটা তৈরি হবে সেটাকে আমরা বলতে পারি জটিল সংখ্যা। তাহলে এখন আসো অনুবন্ধী জটিল সংখ্যা কি। অনুবন্ধী জটিল সংখ্যা দেখো সংখ্যাটা একটু পড়ে নেই। কোনো জটিল সংখ্যার অবাস্তব অংশের পূর্বে যে চিহ্ন থাকে উহার বিপরীত চিহ্নযুক্ত জটিল সংখ্যাকে প্রথম সংখ্যাটি জটিল সংখ্যা বলে। একটা উদাহরণ দেয়া আছে এইখানে, দেখো যে 3+4i ইকুয়াল কি বলছে। 3+4i একটা জটিল সংখ্যা, তুমি জানো, এই কারণে এখানে 3 বাস্তব অংশ, 4i অবাস্তব অংশ। এর অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে? এই যে দেখো যে অবাস্তব অংশ কি আছে, +4i, এই অবাস্তব অংশের যদি প্লাস চিহ্ন থাকে তুমি মাইনাস চিহ্ন দিবা, মাইনাস চিহ্ন থাকলে প্লাস চিহ্ন দিবা। তাহলে তোমাকে এখন যদি বলে 3+4i এর অনুবন্ধী জটিল সংখ্যা কত, নিঃসন্দেহে 3 - 4i হবে
অনুবন্ধী জটিল সংখ্যা। ওকে, এখন বলছে -5 -6i এর অনুবন্ধী জটিল সংখ্যা কত? তাহলে আমি কি বলছি যে অবাস্তব অংশের সামনের চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে -5 ঠিক থাকবে, এটা যেহেতু মাইনাস আছে এটাকে প্লাস করে দিব, তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে -5 + 6i। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে এখানে আমাদের টপিক গেল কয়েকটা, যে বাস্তব সংখ্যা গেল, অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা। আসেন আমরা পরের পেজে দেখি কি বলছে, একটু পরের পেজে আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। আচ্ছা, তারপরে এখানে বলছে যে অমূলদ সংখ্যা চেনার উপায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এইটা হচ্ছে যে আপনাকে ক্লিয়ারলি ভাবে এভাবে কেউ বোঝাবে না, বুঝতে পারছেন কি বললাম? ক্লিয়ারলি এভাবে কেউ বোঝাবে না যে অমূলদ সংখ্যা কোনটা, এলোমেলোভাবে সবাই বোঝায়। তো আমি এখানে 3টা টপিকস লিখে রাখছি, যে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। যদি তুমি কখনো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ পাও, তুমি নিঃসন্দেহে ধরে নিবা এটা হচ্ছে অমূলদ ভগ্নাংশ বা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে এখন দেখো যে 2.3125153, তার মানে দেখো যে দশমিক অংশের পরের যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু এলোমেলোভাবে আসতেছে, তার মানে কোনো কিন্তু মিল নেই। 132, তারপর 153, অথবা তারপরে 467, বা যেটাই আসুক আসুক না, এটা কিন্তু অনাবৃত দশমিক ভগ্নাংশ, তাই না? হয়তো বা আরও এরকম হইতে পারে যে ধরো যে এইরকম একটা সংখ্যা দেওয়া আছে 3.213141, ধরো 56, হ্যাঁ, হ্যান ত্যান বা 789, এটা চলতে থাকলো আজীবন। এটা কিন্তু অনাবৃত দশমিক সংখ্যা। আর তুমি যখনই এই অনাবৃত দশমিক ভগ্নাংশ পাবা, তুমি ধরে নিবা এটা হচ্ছে অম্লদ সংখ্যা। অম্লদ সংখ্যা থেকে প্রতি বছর হচ্ছে এমসিকিউতে কোশ্চেন আসে, তো এটা সম্পর্কে তোমার আগে ক্লিয়ার ধারণা থাকতে হবে। তারপরে কি বলছে যে কোনো মৌলিক সংখ্যার উপরে তুমি যদি বর্গমূল পাও, কার উপরে? কোনো মৌলিক সংখ্যার উপরে তুমি যদি বর্গমূল পাও, তুমি ধরে নিবা এটা অমূলদ সংখ্যা। বিষয়টা কেমন দেখো, আর তুমি কি জানো, 2, 2, 3, 5 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে হচ্ছে যেগুলোকে ভাঙানো যায় না আর কি। তাহলে দেখো, তুমি যদি মৌলিক সংখ্যার উপরে বর্গমূল দাও, তাহলে তুমি ধরে নিবা এগুলো কি অমূলদ সংখ্যা। বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমার নৈবিত্তিকে কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি অম্লদ সংখ্যা, ওইখানে অনেক নাম্বার দেয়া থাকে, তো ওইখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে আসলে যে কোনটা অম্লদ সংখ্যা। তুমি ধরতে পারো যে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ যদি থাকে, তুমি ধরে নিবা এই যে এটা অম্লদ সংখ্যা। সেকেন্ডলি যে তোমার কাজটা হবে, তুমি যদি কোনো মৌলিক সংখ্যার উপরে বর্গমূল পাও, তুমি ধরে নিবা এটা অম্লদ সংখ্যা। এবং নিঃসন্দেহে তুমি যদি কখনো পাই এবং ই পাও, তুমি ধরে নিবা এটা অম্লদ সংখ্যা। সো এই তিনটাই হচ্ছে মূলত মেন টপিকস। আর আর কি বলবো, যে মেন টপিকস আর হচ্ছে ব্যতিক্রম কিছু থাকতেই পারে। হ্যাঁ, সো ব্যতিক্রম থেকে অত বেশি কোশ্চেন আসবে না, তুমি এই তিনটা মনে রাখলেই তোমার অমূলদ সংখ্যা তুমি চিনতে পারবা। তারপর আসো তুমি মূলদ সংখ্যাতে। আসলে কি মূলদ সংখ্যাতে বলছে, তার মানে অমূলদ বাদে যে সংখ্যাগুলো থাকবে সবগুলোই মূলদ। এভাবে একটা বলতে পারো যে সকল অমূলদ সংখ্যা বাদে যে সংখ্যাগুলো গঠিত হয় সেগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা। অথবা এখানে দেখো যে অনেক সুন্দরভাবে একটা সংজ্ঞা দেয়া আছে, সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে মূলদ সংখ্যা গঠিত। সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ নিয়ে মূলদ সংখ্যা গঠিত। অমূলদ সংখ্যা বাদে বাকি সব সংখ্যাগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আসো যে পূর্ণ সংখ্যাটা আসলে কি। ধনাত্মক, শূন্য সহ ধনাত্মক, ঋণাত্মক, মানে পূর্ণ সংখ্যাতে 3টা অংশ থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে, শূন্য থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে, দিয়ে তৈরি সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। ওকে, তার মানে তুমি সংখ্যাটা এইভাবেই বলতে পারো যে সকল শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। আই রিপিট ইট, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাতে দেখো যে এখানে ধনাত্মক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে, শূন্য উপস্থিত থাকবে। উদাহরণ দেয়া আছে যে এই দিকে ডট ডট দেয়া আছে, তার মানে হচ্ছে এখানে -4 আছে, -5, -6, যেটাই থাক, তারপর -3, -2, 1, 0, 1, 2, এগুলোই হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? ওকে, তারপর বলছে ধনাত্মক সংখ্যা কি। শূন্য অপেক্ষা বড় যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা। তুমি ধনাত্মক সংখ্যাকে আরেকটা সংখ্যা নামে ডাকতে পারো, সেটাই হচ্ছে ন্যাচারাল নাম্বার অথবা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বুঝতে পারছো? আই রিপিট ইট, সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর আসলে ঋণাত্মক সংখ্যা। শূন্য অপেক্ষা ছোট যে সংখ্যাগুলো আছে এগুলোই হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তুমি এগুলো জানো যে শূন্য অপেক্ষা ছোট সকল পূর্ণ সংখ্যাকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা আমরা বলবো, যেমন -2, -3, -4, -5, -6, এটসেট্রা। ওকে,
আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আসি আমরা ভগ্নাংশতে, যে ভগ্নাংশ আসলে কি। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, যে সকল রাশি লব ও হর দ্বারা প্রকাশ করা যায় তাকেই ভগ্নাংশ বলে। যে সকল রাশি লব ও হর দ্বারা প্রকাশ করা যায় তাকেই ভগ্নাংশ বলে। আশা করি তোমরা জানো যে লব কোনটা হর কোনটা। মনে করো যদি কোনো সংখ্যাকে পিকিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে দেখো সরি দেখা যাচ্ছে না তাই না, কোনো সংখ্যাকে যদি পিকিউ আকারে প্রকাশ করা যায়, এখানে পি মানে উপরে যেটা থাকবে এটা হচ্ছে তোমার লব, আর নিচে যেটা থাকবে এটা তোমার হচ্ছে হর। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি এই রূপে প্রকাশ করা যায়, পি ডিভাইডেড কিউ রূপে প্রকাশ করা যায়, তুমি ধরে নিবা এটাই হচ্ছে তোমার ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশগুলো কেমন হয়, যে ধরো যে কিছু সংখ্যা আছে এরকম যে 3, 5, তার মানে কোনো সংখ্যাতে যদি লব এবং হর উপস্থিত থাকে তাহলে তুমি ধরে নিবা এটা হচ্ছে তোমার সাধারণ ভগ্নাংশ। ক্লিয়ার? এরকমও থাকতে পারে, অর্থাৎ কোনো সংখ্যাতে লব এবং হর উপস্থিত থাকলেই এটাই হচ্ছে সাধারণ সংখ্যা। আবার এমনটাও হতে পারে, তাহলে দশমিক সংখ্যা কি, অর্থাৎ দশমিক ভগ্নাংশ কি, অর্থাৎ দশমিকের পর সংখ্যা থাকবে, যেমন 5.1314 লেখো না, তাহলে এখন দেখো এটা কিন্তু দশমিকের পরে কিছু সংখ্যা আছে, সো এটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে দেখো সাধারণ ভগ্নাংশ এটা, দশমিক ভগ্নাংশ হচ্ছে এইটা। ওকে, তারপর বলছে যে সাধারণ ভগ্নাংশ তো আমরা জানলাম যে লব ও হর দিয়ে গঠিত ভগ্নাংশই হলো সাধারণ ভগ্নাংশ, যেমন 5, 8, 5, 6, 2, 3। ওকে, আমরা পরের পেজে একটু যাই, দেখি যে কি বলার চেষ্টা করছে পরের পেজে। আচ্ছা, পরের পেজে দেখো কি বলছে, যে যে সকল ভগ্নাংশ দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা যায় সেটি দশমিক ভগ্নাংশ, যেটা আমি একটু আগেই বললাম, যেমন 2, 5, 3, 2, মানে হচ্ছে দশমিকের পর সংখ্যাগুলো থাকবে, এটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তারপর বলছে যে আকৃতি অনুসারে ভগ্নাংশ আবার হচ্ছে তিন প্রকার, সরল ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ এবং কি যৌগিক ভগ্নাংশ, তাই না? তাহলে সরল ভগ্নাংশের বিষয়টা দেখো কি বলছে, যে সকল ভগ্নাংশ শুধুমাত্র স্বাভাবিক সংখ্যার লব ও হর নিয়ে তৈরি তাকে সরল ভগ্নাংশ বলে। সরল ভগ্নাংশ হচ্ছে শুধুমাত্র লব এবং হর উপস্থিত থাকবে, যেমন 2/5, 7/3, এগুলো হচ্ছে সরল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ কি, যদি ভগ্নাংশের লব এবং হরের মধ্যে আবার ওদেরই মধ্যে হচ্ছে লব এবং হর উপস্থিত থাকে। যেমন আমরা এতক্ষণ কি বললাম, যে ধরো যে একটা সংখ্যা আছে 5, 2, তাহলে এখানে 5 ছিল তোমার লব, 2 ছিল হর। এখন মনে করো লব লব হর, তাহলে এখন দেখো যে লবের মধ্যেই আবার কি আছে, একটা সাধারণ ভগ্নাংশ আছে যেটা হচ্ছে হাফ, নিচে আছে ধরো যে 5। তাহলে দেখো এটার মধ্যে একটা কি ভগ্নাংশ আছে, সাধারণ ভগ্নাংশ আছে। তার মানে দেখো সংজ্ঞাতে কি বলছে, যে ভগ্নাংশের লব ও হর অথবা উভয় ভগ্নাংশ হয় তাকে জটিল ভগ্নাংশ বলে। তার মানে লব এবং হর যে কোনো যদি দুইটাই যদি ভগ্নাংশ হয় এটাকে আমরা বলতে পারবো জটিল ভগ্নাংশ। যৌগিক ভগ্নাংশ কি, ভগ্নাংশকেই জটিল ভগ্নাংশ বলে, যেমন হাফের 7/5 কত, 2/3 এর 11/5 কত, এগুলো হচ্ছে তোমার যৌগিক ভগ্নাংশ আর কি। তারপর বলছে প্রকৃতি অনুসারে ভগ্নাংশ তিন প্রকার। প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট হয় সেটাই সেই ভগ্নাংশকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। যেমন হাফ মানে লব উপরে যেটা থাকবে এটা সবসময়ের জন্য ছোট হবে, তাহলে এটাকে আমরা বলতে পারবো প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? আর অপ্রকৃত কি, যার হচ্ছে লবটা বড় হবে, কার চেয়ে বড় হবে, হরের চেয়ে বড় হবে, এগুলোই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেমন 5, 2, 7, 5 এগুলো দেয়া আছে। ওকে, আপনার একটু লিখে নেবেন। তারপর বলছে মিশ্র ভগ্নাংশ কি, যদি কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও প্রকৃত সংখ্যা দ্বারা গঠিত হয় তবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ মানে পূর্ণ সংখ্যাও থাকবে, দেন হচ্ছে কি বলে প্রকৃত ভগ্নাংশ থাকবে, এটাই হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ। ওকে, তোমরা একটু নোট করে নিও এগুলো, হ্যাঁ। আমি একটু পরের পেজে যাই, দেখি পরের পেজে আমাদের কি বলছে। আচ্ছা, হর অনুসারে এইখানে বলছে হর অনুসারে ভগ্নাংশ আবার দুই প্রকার, সমহর, অসমহর। সমহর বিশিষ্ট ভগ্নাংশের সংখ্যাটা হচ্ছে যদি একাধিক ভগ্নাংশের হর একই বা সমান হয় সেটি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। মানে একাধিক ভগ্নাংশ থাকবে তাদের হরগুলা যদি সেম হয়, হর কোনগুলা, নিচের গুলা হচ্ছে হর, এগুলা যদি সেম হয় এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। অসমহর কি, যার ভগ্নাংশের হরগুলা সেম হবে না, এটা অসমহর। আচ্ছা, তারপর আমরা আসি মৌলিক সংখ্যাতে। বলছে মৌলিক সংখ্যার সংখ্যাতে বলছে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। অন্য সংখ্যা বলতে বিষয়টা কেমন, মনে করো তুমি 5 এবং 7-এর কথা যদি চিন্তা করো, 5 এবং 7,
তাহলে 5 এবং 7-এর ক্ষেত্রে দেখো 5কে কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এর উৎপাদকের দিকে যদি তাকাও, এর উৎপাদক কেবলমাত্র 1 এবং 5, এবং 7-কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, 7-এর উৎপাদকও 1 এবং 5। তার মানে তুমি বলতে পারো কোনো সংখ্যাকে যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায় সেগুলোই হচ্ছে একটি মৌলিক সংখ্যা। অথবা 2 বলতে পারো মৌলিক সংখ্যার হচ্ছে সাধারণ উৎপাদক ওই সংখ্যা নিজে এবং 1 থাকবে। দেখো সংখ্যাটা দেওয়া আছে, মৌলিক সংখ্যার 2টি উৎপাদক বা গুণনক আছে, 1 এবং ওই সংখ্যা নিজেই। ওকে, তারপর আসলে যৌগিক সংখ্যাতে কি বলছে, যে সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক 1 ওই সংখ্যাটি ছাড়াও এক বা একাধিক সংখ্যা থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। বিষয়টা কেমন, যৌগিক সংখ্যাকে ভাঙানো যাবে, এর একাধিক উৎপাদক থাকবে বা একাধিক গুণনীয়ক থাকবে। ওকে, পৌনঃপুনিক সংখ্যাতে আসো, কোনো দশমিক সংখ্যার যদি কয়েকটি সংখ্যার পুনরাবৃত্তি ঘটে, দশমিক সংখ্যায় কোনো যদি কয়েকটি সংখ্যার পুনরাবৃত্তি ঘটে তাহলে আমরা তাকে পৌনঃপুনিক সংখ্যা বলবো। এখানে দেখো একটা হচ্ছে যে উদাহরণ দেয়া আছে, 11/9কে যদি আমি করি তাহলে আমি কি পাবো, 11/9কে আমি যদি করি তাহলে কি পাবো 1.22222, মানে এই 222 আজীবন চলতে থাকবে, এবং যে সংখ্যাগুলোর পুনরাবৃত্তি ঘটবে এই সংখ্যার উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন ইউজ করে এটাকে পৌনঃপুনিক সংখ্যায় রূপান্তর করতে পারি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমরা পরের লেকচারে দেখব কিভাবে পৌনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়, এবং আমরা দেখব পৌনঃপুনিক সংখ্যার যোগ, পৌনঃপুনিক সংখ্যার বিয়োগ, পৌনঃপুনিক সংখ্যার ভাগ, পৌনঃপুনিক সংখ্যার গুণ। আপনারা হচ্ছে যে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখবেন, আর যদি এগুলো নোট করে নেবেন আর কি, ভিডিওগুলো দেখে ভিডিওগুলো পজ করে করে নোট করে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য একটু সুবিধা হবে। অনেক কষ্ট করে আমি হচ্ছে নোটটা তৈরি করছি। যাই হোক, আপনাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছুর প্রয়োজন হয় আপনি কমেন্টে জানাবেন, অথবা আমার ইমেইলে নক দিতে পারেন, ইমেইল দেওয়া আছে ওইখানে ডিসক্রিপশন বক্সে। যাই হোক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।